সো ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করি সবাই ঠিকঠাক শুনতে পারছো আমাকে। ভেরি গুড ইভিনিং। সবাই ঠিকঠাক শুনতে পারছো? কাইন্ডলি কমেন্ট করে জানাবে ইয়েস। ওকে, তো আশা করি পিপিটিও ঠিকঠাক সবাই দেখতে পারছো। পিপিটিটা আশা করি সবাই ঠিকঠাক দেখতে পারছো। ওকে, অল ওকে, ইয়েস। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে গুড ইভিনিং জানাই, সবাইকে শুভ সন্ধ্যা জানাই এবং শুরু করতে চলেছি আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেশন। আর অল্প স্টুডেন্ট জুড়ে যাক, একটু দেখি আমরা 1-2 মিনিট। লাস্ট ক্লাসে আমাদের কি হচ্ছিল? আমাদের ন্যাশনাল ইনকাম হচ্ছিল, তাই তো? লাস্ট ক্লাসে আমি কোন পয়েন্টে ক্লাসটা ছেড়েছিলাম কাইন্ডলি আমাকে একটু বলো তাড়াতাড়ি। সেকশন অফ ন্যাশনাল ইনকাম আমাদের হয়ে গেছিল, তাই তো? বাবাই আমাকে দেখা যাবে না ভাই, ঠিক আছে? এখন ওকে, নমিনাল ন্যাশনাল ইনকাম এন্ড রিয়েল ন্যাশনাল ইনকামটা হয়ে গেছিল আমাদের। ইয়েস, কারেন্ট ভার্সেস কনস্ট্যান্ট, ইয়েস। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেশন। মোস্ট ইম্পর্টেন্ট সেশন আমরা আজকে শুরু করে দিই আবার। চলো তাহলে বন্ধুরা দেখো, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামটা কি, এবং ন্যাশনাল ইনকামকে আমরা কি করে ক্যালকুলেট করতে পারি। আমাদের কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, আমরা এটা কি করে ক্যালকুলেশন করতে হয় আমরা অলরেডি লাস্ট ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম। এবং তারপরে আমরা ন্যাশনাল ইনকামের যে দুটো মেন পার্ট, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম এট কনস্ট্যান্ট প্রাইস এবং ন্যাশনাল ইনকাম এট কারেন্ট ইয়ার প্রাইস, এবং এই দুটোকে কি কি হিসেবে মেজার করা হয় বা তাদেরকে কি হিসেবে ডাকা হয়, এটাও আমরা কিন্তু পুরোপুরি করে নিয়েছিলাম। আজকে সেশনে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামকে আমরা কিভাবে মানে মেজার করতে পারি, ন্যাশনাল ইনকামটাকে আমরা কি করে মেজার করতে পারি। তো দেখো, ন্যাশনাল ইনকাম আমাদের সবাই জানি যে রাষ্ট্রীয় আয়, এবং এই রাষ্ট্রীয় আয়কে মেজার করার জন্য আমরা বেসিক্যালি 3 ধরনের পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা মেজার করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে প্রোডাক্ট মেথড, একটা হচ্ছে ইনকাম মেথড, আরেকটা হচ্ছে আমাদের কনজাম্পশন মেথড। প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড অ্যান্ড কনজাম্পশন মেথড কি করে হবে একটা একটা করে আমরা পার্টিকুলারলি একটা করে বোঝার চেষ্টা করবো। চলো বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলি, আমরা প্রথমে দেখে নিচ্ছি আমাদের প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথডটা কি দেখো, ইট ইজ দ্যাট হুইচ এস্টিমেট দ্য ন্যাশনাল ইনকাম বাই মেজারিং দ্য কন্ট্রিবিউশন অফ ফাইনাল আউটপুট অ্যান্ড সার্ভিসেস বাই ইচ প্রডিউসিং এন্টারপ্রাইজেস ইন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ডিউরিং এ গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড। কি বলেছে দেখো, যে একটা ফিনান্সিয়াল ইয়ার বলতে আমরা সবাই জানি যে 1 এপ্রিল থেকে শুরু করে 1 এপ্রিল থেকে শুরু করে আপ টু 31 মার্চ, 1 এপ্রিল থেকে শুরু করে আপ টু 31 মার্চ আমরা বলতে পারি কি আমাদের একটা টোটাল ফিনান্সিয়াল ইয়ার। এই টোটাল একটা ফিনান্সিয়াল ইয়ারে যে টোটাল আমি কতটা জিনিস প্রডিউস করেছি। সাপোজ আমি একটা বছরে টোটাল আমি দেখলাম যে আমার ভারতবর্ষে, আমার ইন্ডিয়াতে টোটাল 100টা গুডস প্রডিউস হয়েছে, 100টা গুড প্রডিউস হয়েছে। এবং এই 100টা গুডস যেটা আমি প্রডিউস হয়েছে, ডেফিনেটলি সেটা তো কিসের জন্য, সেটা ডেফিনেটলি সেল হতে হবে। কারণ আমরা সবাই প্রথমে আলোচনা করেছি যে কোনো গুডস এবং সার্ভিসেস সেটা যতক্ষণ পর্যন্ত না মানি ভ্যালুতে কনভার্ট হচ্ছে ততক্ষণ অব্দি সেটাকে কিন্তু আমরা ন্যাশনাল ইনকামের ভেতরে ক্যালকুলেট করতে পারছি না। ততক্ষণ অব্দি আমরা ক্যালকুলেট করতে পারছি না যতক্ষণ অব্দি না এই গুডস এবং সার্ভিসেসটা মানি ভ্যালুতে না যতক্ষণ অব্দি মানে কনভার্ট হচ্ছে। তাহলে এই 100টা যে আমাদের প্রোডাকশন, যে প্রডিউস করা যে গুডস, সেটা যখন আমি সেল করব ডেফিনেটলি তার এগেনস্টে আমি কিছু মানি ভ্যালু পাবো, আমি তার এগেনস্টে পাবো মানি ভ্যালু। তাহলে এই টোটাল এক বছরে যদি আমি এই 100খানা জিনিস যদি আমি প্রডিউস করেছি এবং তার বিনিময়ে আমি যে টাকাটা পেয়েছি, সেটাকে কি আমি কোথায় ক্যালকুলেট করব, সেটাকে আমি ক্যালকুলেট করবো ডেফিনেটলি আমার প্রোডাকশনের, টোটাল আমার প্রোডাকশনের ফলে হওয়া রোজগার, আমার যা প্রোডাক্ট প্রডিউস করেছি তার ফলে হওয়া রোজগার, এবং আমার এই ডোমেস্টিক টেরিটরির ভেতরে আমি ডিউরিং এ গিভেন পিরিয়ড অফ টাইমে আমি টোটাল ফাইনাল গুডস এর আউটপুট এবং সার্ভিসেস
যে কোনো একটা এন্টারপ্রাইজেস, যে কোনো একটা অর্গানাইজেশন যেটা প্রডিউস করেছে, তার থেকে যা টোটাল আর্নিংস আসছে আমার, সেই টোটাল আর্নিংকে আমি কি বলতে পারি? ন্যাশনাল ইনকামের প্রোডাক্ট মেথড। বোঝা গেল কি বোঝা যায়নি ভাই, বলো দেখি? ন্যাশনাল ইনকামের প্রোডাক্ট মেথড। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? এস, আরেকবার ওয়ান্স এগেইন সবাই জিজ্ঞেস করছে, ক্লিয়ার বলছে অনেকে, অনেকে বলছে না স্যার। ওকে, দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তিনটা, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে কনজাম্পশন। প্রোডাক্ট মেথড কি বলেছে? আমি কোন একটা জিনিসকে প্রডিউস করেছি, প্রডিউস করে তো ঘরে রেখে দিলে তো সেটা আমার ন্যাশনাল ইনকামে ক্যালকুলেশন হবে না। যদি আমি একটা জিনিসকে প্রডিউস করেছি, আমি সাপোজলি একটা হরলিক্স বানিয়েছি, এক বোতল আমি হরলিক্স বানিয়েছি, ঠিক আছে? এই হরলিক্স কে বানিয়ে আমি বাড়িতে রেখে দিয়েছি, নিজে খাচ্ছি, সেটা কি ন্যাশনাল ইনকামে ক্যালকুলেশন হবে? হবে না, ন্যাশনাল ইনকামে ক্যালকুলেশন হবে না। কিন্তু যদি আমি হরলিক্সটা বানিয়েছি, বানিয়ে আমি যদি এটাকে বিক্রি করছি, বিক্রির বিনিময়ে আমি 10টা টাকা পাচ্ছি, সেই 10টা টাকা কিন্তু আমার ন্যাশনাল ইনকামে কিন্তু ক্যালকুলেশন হবে, ক্যালকুলেটেড হবে। তাহলে আমি কি বলেছি যে টোটাল একটা ডোমেস্টিক এরিয়ার মধ্যে ফাইনাল গুডস এবং সার্ভিসেসকে প্রডিউস করে যখন আমি সেটাকে বিক্রি করে তাকে আমি টাকার বিনিময়ে বিক্রি করছি, তার বিনিময়ে যা আমার রোজগার হচ্ছে, যেটা আমার ইনকাম আসছে, তাকে আমি ডেফিনেটলি কি বলতে পারি? দিস ইজ দ্য টোটাল মানি ভ্যালু অফ প্রোডাক্ট। মানি ভ্যালুটা কিসের এসছে? মানি ভ্যালুটা টোটাল প্রোডাক্টের উপরে তো এসছে। আজকে যদি আমি এক বোতল হরলিক্সটা বিক্রি করছি, আমার যে 10টা টাকা এসছে, 10টা টাকা কি আমাকে কি আমার চেহারাটা দেখে দিয়েছে? না, নিশ্চয়ই আমার থেকে কেউ একটা প্রোডাক্ট কিনেছে, তো প্রোডাক্টের বিনিময়ে আমি টাকার ভ্যালুটা পাচ্ছি, আমি মানি ভ্যালু পাচ্ছি। তো এই মানি ভ্যালুটাকে যখন আমি আর্নিংসে যখন আমি হিসেব করব, তখনই সেটাকে আমরা বলতে পারি ন্যাশনাল ইনকামের প্রোডাক্ট মেথড। বোঝা গেল? ন্যাশনাল ইনকামের প্রোডাক্ট মেথড বোঝা গেছে? হোয়াট ইজ ফাইনাল গুডস? হোয়াট ইজ ফাইনাল গুডস? মুশারফ জিজ্ঞেস করেছে, ভাই তোমাকে আমি সাপোজ বলছি, তোমাকে আমি ধান কিনে দিয়ে দিলাম, বা তোমাকে আমি গম কিনে দিয়ে দিলাম, সেই গমটা কি তুমি বলতে পারবে দ্যাট ইজ এ ফাইনাল গুড? দেখো এখানে একজন জিজ্ঞেস করেছে যে স্যার হোয়াট ইজ ফাইনাল গুডস? ফাইনাল গুডস মানে হচ্ছে যে আমি সাপোজ তোমাকে গম, এতগুলি তোমাকে আমি গম দিয়ে দিলাম, গমটা নিয়ে গিয়ে তুমি কি করবে? গমটা নিয়ে গিয়ে কি তুমি রেখে দিবে? তুমি ডাইরেক্ট খেয়ে দিবে গম? তা তো খাবে না, তোমাকে নিশ্চয়ই সেই গমটা ভাঙানোর পরে তুমি সেখান থেকে ময়দা বা তুমি আটা তুমি বের করবে। সেই আদা বা ময়দা সেটা হচ্ছে কি তোমার ফাইনাল গুডস। কিন্তু তার আগে তুমি যে গমটা যে তুমি ক্ষেতের থেকে আনছো, সেটা কি তোমার ফিনিশ প্রোডাক্ট না? তোমার আটা, আশীর্বাদ আটা যেটা রয়েছে আমাদের, দ্যাট ইজ দ্য ফিনিশ প্রোডাক্ট বা ফাইনাল প্রোডাক্ট। তো ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমাদের ফিনিশ গুডস, যে কোনো আমাদের ফিনিশ গুডস। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে ইনকাম মেথড। ইনকাম মেথডটা কি বন্ধুরা? ইনকাম মেথডটা হচ্ছে যে দেখো, ইট ইস মেজার ন্যাশনাল ইনকাম ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ফ্যাক্টরস অফ ইনকাম। Under this method, income received by all the residents of a country from their productive services during a year are added up to the offering of national income. কি বলেছে বন্ধুরা দেখো, ইনকাম মেথড। আমি দু ধরনের লোককে নিলাম। ফ্যাক্টরস অফ প্রোডাকশন কাকে আমি তোমাদেরকে বলেছি। হোয়াট ইজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন? ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে, সাপোজ ধরে নাও আমি একটা কোম্পানি খুলেছি, এই কোম্পানিটা খোলার জন্য বা আমি একটা কোম্পানিকে এস্টাবলিশ করার জন্য আমার কি চাই? হয়তো রুম আমি ভাড়া নেব, নতুবা আমি একটা মাটি মাটি কিনে নেব, বা মাটি ভাড়া নিয়ে সেখানে আমি ঘর বাড়ি বানাবো, আমি একটা অর্গানাইজেশন বানাবো। দ্যাট ইজ মাই অর্গানাইজেশন, দ্যাট ইজ হচ্ছে আমার একটা কি, এটা হচ্ছে আমার একটা অফিস বা আমার কারখানা। এবার এই কারখানায় কাজ করার জন্য আমার কি চাই? কারখানায় কাজ করার জন্য আমার কি চাই? লেবার চাই। কারণ কাজটা কে করবে? কিছু লেবাররা করবে। এবার এই লেবারকে বা এই ঘর, এই যে আমি ব্যবসাটা যে শুরু করছি, তার জন্য আমার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল। আমি তার বিনিময়ে ট্যাক্স দেবো বা সুদ দেবো, বা আমি টাকাটা নিয়ে আসলাম, ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল। তার উপরে আমার কি থাকবে? তার উপরে আমার থাকবে কি, আমার অর্গানাইজেশনের প্রফিটও সেখানে আমাকে ধরতে হবে। এই প্রফিটকে ধরতে যাওয়ার সময় এখানে আরেকটা কথা মাথায় রাখবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মেশিনারি গুডসেরও কথা আছে। আমি যে প্রোডাক্টগুলি যে বানাবো, আমি যে হরলিক্সটা বানাবো, বা আমি যে একটা ফিনিশ প্রোডাক্ট বানাবো, আমার তার জন্য তো কিছু মেশিন পত্র, কিছু আমার মেশিনারি গুডসেরও প্রয়োজন আছে। মেশিনারি গুডস কিনতে আমার টাকা প্রয়োজন আছে। লাস্ট অফ অল আমার কিছু অর্গানাইজেশনের প্রফিটও প্রয়োজন আছে, তাই না? তাহলে এই যে দেখো, এই যে আমি যে ঘরটা বা মাটিটা যে কিনছি, এখান থেকে একটা টাকা কারো না কারো রোজগার হচ্ছে।
কারো না কারো এখান থেকে একটা টাকা যদি আমি যদি ভাড়া নিয়েছি, তাহলে যে মালিক আছে এই মাটিটার বা এই ঘরটার, সে আমার থেকে ভাড়া পাচ্ছে প্রত্যেক মাসে, সেটা তার জন্য একটা রোজগার। বা যদি আমি এই মাটিটা কিনে নিয়েছি, এই মাটিটা বিক্রি করার পরে যে মালিক ছিলেন এই মাটিটার, তিনিও কিছু টাকা পেয়েছেন, সেটা তার জন্য একটা রোজগার হয়েছে। এই লেবার, যারা আমার অর্গানাইজেশনের লেবার আমার হয়ে খাটবে, আমার হয়ে কাজ করবে, তারা প্রত্যেক মাসে একটা ওয়েজেস, একটা স্যালারি পাবে। আমি এই প্রোডাক্টটাকে ফাইনাল রূপ দেওয়ার জন্য যে মেশিনারি গুডস গুলি কিনেছি, মেশিনারি গুডস গুলি আমি নিশ্চয়ই কোনো একটা দোকান থেকে কিনেছি, সেই দোকানদারের জন্য সেটা একটা রোজগার হয়ে দাঁড়িয়েছে। ইনভেস্টমেন্ট, আমি যে ক্যাপিটালটা যে ইনভেস্টমেন্ট করেছি, আমি নিশ্চয়ই ব্যাংকের থেকে হয়তো লোন নিয়েছি, হয়তো কোনো একজন বড় মহাজনের থেকে আমি লোন নিয়েছি, তাকে আমি প্রত্যেক মাসে ইন্টারেস্ট দিচ্ছি, সেই ইন্টারেস্টটা তার জন্য ইনকাম। এবং প্রফিট আফটার দ্যাট, আমি সেই ফাইনাল গুডটা প্রফিট হচ্ছে, দ্যাট ইজ মাই ইনকাম, সেটা আমার পার্সোনাল ইনকাম। তাহলে একটা ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস কে প্রডিউস করতে গেলে, একটা ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস কে যখন আমি প্রোডাকশন করতে যাব, তখন আমার এই প্রত্যেকটা ফ্যাক্টরসে, এগুলিকে আমরা বলতে পারি আমরা ফ্যাক্টরস, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট, এগুলি সব হচ্ছে কি আমাদের ফ্যাক্টরস। প্রোডাকশন করতে যাওয়ার আগে এই ধরনের ফ্যাক্টরস গুলি আমাদের পার হয়ে যেতে হয়। এই ফ্যাক্টরস গুলির যে সবার যে রোজগার, এই ফ্যাক্টরস গুলির যে ইনকাম, পার্সপেক্টিভ অফ ফ্যাক্টরস অফ ইনকাম, এদের যে টোটাল ইনকাম, এদের টোটাল ইনকাম গুলিকে বা আমাদের দেশের প্রত্যেকজন যে রেসিডেন্ট আছে, প্রত্যেকজন যে দেশে বসবাস করা দেশের যে নাগরিকরা আছে, তাদের সবার যে রোজগারটা, তাদের সবার রোজগারগুলিকে যখন আমরা ক্যালকুলেট করব আমাদের রাষ্ট্রীয় আয়ের জন্য, সেই ক্যালকুলেশনের বিনিময়ে যেটা আমাদের আয় বেরিয়ে আসবে, সেই আয়কে আমরা বলতে পারি ন্যাশনাল ইনকামের ইনকাম মেথড। ন্যাশনাল ইনকামের ইনকাম মেথড কার কার বোঝা গেল টোটাল এই পয়েন্টটা? কার কার পুরোপুরি ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ম্যাক্সিমাম সবার ক্লিয়ার হয়ে গেছে? যারা যারা দেখো, যারা যারা ঠিকঠাক ভাবে একবার হয়তো ছোট্ট একটা কোনো জায়গায় কনফিউশন হয়ে আছে যাদের যাদের, তাদেরকে আমি বলবো যে তারা যখন রিভিশন করবে বা যখন রেকর্ডেড ভিডিওটা দেখবে, রেকর্ডেড ভিডিওটা দেখার সময় তোমরা এটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, ভাই, কেউ তোমরা, আমি তোমাদেরকে এটা বন্ধু, দাদা বা ভাই, তোমরা যেটাই বলো না কেন, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস করবো, ডোন্ট ডিপেন্ড অন পিডিএফ বা ডোন্ট ডিপেন্ড কোনো কোনো ইনস্টিটিউটেরই কোনো কিছুরই নোটস কারো থেকে পাবে এই ভরসায় থাকবে না, যে নোটস আমি পেয়ে যাবো ওই ভরসায় না। তোমরা যে বুঝতে পারছো, তুমি বই পড়ছো, তুমি আমার ক্লাসটাকে বুঝছো, সবকিছু বোঝার পরে অলওয়েজ ট্রাই টু মেক ইউর ওন নোটস, অলওয়েজ ট্রাই টু মেক ইউর ওন নোট। সেই খাতাটা তোমার জন্য ভাগবত গীতা বা বাইবেল বা কোরআন, তুমি যেটাই বলো না কেন, সেটা তোমাকে নিজের মতো করে বানাতে হবে। যেরকম ধরে নাও আমি ইনকাম মেথডটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, সেই ইনকাম মেথডটা তোমাদেরকে বোঝানোর সঙ্গে সঙ্গে আশা করি তোমরা নিজের মতো করে সেটা বুঝতে পেরেছো, যে প্রত্যেকজন ব্যক্তির বা প্রত্যেকজন রেসিডেন্টের বা প্রত্যেকটা প্রোডাকশনের যে ফ্যাক্টরস এর টোটাল যে ইনকাম, সেই ইনকামটাকে যখন আমরা ক্যালকুলেশন করবো, দ্যাট ইজ কল দ্য ইনকাম মেথড। আমাদের ন্যাশনাল ইনকামের ইনকাম মেথডটা হচ্ছে সেইভাবে। আজকে ন্যাশনাল ইনকাম মানেটা কি? আজকে এখানে একজন জিজ্ঞেস করেছে যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার অন্য কোনো মেথড নেই। ভাই, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার মেথডটা কি হবে? তিনটেই তো হতে পারে। আমি প্রোডাক্ট বানাচ্ছি, বিক্রি করে আমার রোজগার আসছে, বিক্রি করে আমাদের রোজগার আসছে, মানে ধরে নাও তোমাদেরকে আমি বোঝাচ্ছি, আমার খরচ, আমার খরচ, কারো জন্য রোজগার, কারো জন্য রোজগার, এটা তো একদম পাতি কনসেপ্ট একটা। তুমি যদি 10 টাকা খরচ করো, সেই 10 টাকাটা কারোর জন্য রোজগার। সে যদি আবার ওখান থেকে 5 টাকা খরচ করে, সেই 5 টাকাটা আবার কারোর জন্য রোজগার। আবার যদি সেই মানুষটা যদি 2 টাকা খরচ করে কৃষি কার্যের থেকে বা ডাইরেক্টলি ফিল্ডের থেকে জিনিস, সেই 2 টাকাটা সেই কৃষক যে আছে তার রোজগার। তো কারো খরচ তো ডেফিনেটলি কারোর জন্য তো রোজগার হবে, তাই না? তাহলে এখানে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমি যদি একটা প্রোডাকশন করছি, সেটা যখন আমি বিক্রি করব, সেটা বিক্রি করলে আমার প্রোডাকশনের বিনিময়ে, আমি প্রোডাক্ট মেথডের বিনিময়ে আমার একটা টাকা আসছে, সেখানে আমি ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করতে পারি। ইনকাম, আমাদের দেশে প্রত্যেকজন ব্যক্তি কত টাকা মানে রোজগার করছে, সবারই তো একটা রোজগারের তো একটা মাপ কাঠামো আছে, টোটাল কত টাকা একটা রোজগার আছে। এই রোজগারটাকে যখন আমি ক্যালকুলেশন করবো, আমার ন্যাশনাল ইনকামটা আসবে যে আমার দেশের ন্যাশনাল বা দেশের নাগরিকদের এত টাকা রোজগার। আর হচ্ছে একটা হচ্ছে কনজামশন মেথড। কনজামশন মেথডটা কি? আমি বাজারে গিয়ে 10 টাকার চিনি কিনছি, 5 টাকার মুড়ি কিনছি, 10 টাকার ডাল কিনছি, 10 টাকার তেল কিনছি, টোটাল আমি খরচ করলাম কত? 35 রুপিস। এই 35 রুপিসটা কারোর জন্য রোজগার কিনা? আমার জন্য হয়তো কনজামশন। তাহলে আমি বাড়িতে এসে যদি আমি বলি যে আমি আজকে 35 টাকা খরচ করেছি, তাহলে এরকম যদি আমাদের দেশের 131 কোটি লোক যদি বলে যে আমরা সবাই 35 টাকা করে খরচ করেছি, তাহলে এই 35 টাকা করে আমরা খরচ করেছি মানে আমাদের দেশের সেই সেম অ্যামাউন্টের টাকাটাই রোজগারও তো হয়েছে, সেই সেম অ্যামাউন্টের টাকাটা তো রোজগারও তো হয়েছে, তাই তো?
রোজগারও তো হয়েছে, তাহলে আমার কনজাম্পশন, আমি যে কনজাম্পশনটা করছি, ফাইনাল যেটা আমার এক্সপেন্ডিচার, আমার যে একটা যে হাউস হোল্ড, একটা ফ্যামিলি, একটা বিজনেস ফার্ম, একটা গভর্নমেন্ট যে আমাদের জন্য বিভিন্ন ধরনের রাস্তাঘাট, বিভিন্ন ধরনের কিছু বানাচ্ছে, ঠিক আছে, সেই সবার যে কনজাম্পশনটা, সেই সবার যে খরচগুলি, সেই খরচগুলিও তো আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড হতে পারে। তোমার খরচ আমার জন্য রোজগার, তোমার খরচ আমার জন্য রোজগার, এই কথাটাকে ন্যাশনাল ইনকামে পুরোপুরি তোমাকে বসিয়ে নিতে হবে। ক্লিয়ার কি না কনসেপ্টটা, বলো দেখি ভাই, ক্লিয়ার কি না? ক্লিয়ার তো, তাই না? একদম ক্লিয়ার। ওকে, নাও এবার দেখো, ডেফিনেটলি মোশাররফ, দেখো আমরা প্রত্যেকটা সময়, আমরা দেখো প্রত্যেকটা বছর আমরা ন্যাশনাল ইনকাম হোক, আমরা জিডিপি হোক, আমরা জিএনপি হোক, আমরা এনডিপি হোক, আমরা এনএনপি হোক, আমরা যে কোনো ধরনের ক্যালকুলেশন আমরা এক বছরের জন্যই করি, 1 ইয়ারের জন্যই করি, একটা ফিনান্সিয়াল ইয়ারের জন্যই আমরা করি। ফিনান্সিয়াল ইয়ার মানে 1 এপ্রিল থেকে শুরু করে, 1 এপ্রিল থেকে শুরু করে 31 মার্চ, এই আমরা পুরো একটা বছরের জন্যই আমরা ক্যালকুলেশন করি। কেউ ভাই 10 বছরের জন্য ক্যালকুলেশন করে বসে রাখে না। একটা ফিনান্সিয়াল ইয়ারে আমার টোটাল কি রোজগার, আমার টোটাল কি এক্সপেন্ডিচার, আমি সবকিছু মিলিয়ে আমি করি, ঠিক আছে? এটা পুরোপুরি মাথায় বসে নিতে হবে। এবার দেখো নেক্সট কি বলেছে, ন্যাশনাল ইনকাম রিলেটেড অ্যাগ্রিগেটস, একটা হয় ফ্যাক্টর কস্ট, একটা হয় মার্কেট প্রাইস। একটা হয় কি ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট, একটা হয় ন্যাশনাল ইনকাম এট মার্কেট প্রাইস। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট। ন্যাশনাল ইনকাম এট ফ্যাক্টর কস্ট আমরা কাকে বলতে পারি? ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে, ধরে নাও আমি তোমাদেরকে যেটা বললাম, যে আমি একটা গুডস কে প্রোডাকশন করতে হলে আমার একটা অর্গানাইজেশন চাই, বা আমার একটা কি চাই, আমার একটা ল্যান্ড চাই। ল্যান্ড মানে মাটির উপরে একটা কোনো ঘর, সেটা আমি ভাড়া নিই বা মাটিটাকে আমি কিনে নিই। সাপোজ দিস ইজ আ ল্যান্ড। কাজ করার জন্য আমি কি চাই? আমি চাই লেবার, লেবার। এবার এদেরকে দিয়ে যে আমি কাজ করাবো, বা আমি যে এখানে যে জিনিসটা যে প্রোডাকশন করবো, তার জন্য আমার কি চাই? কিছু মেশিনারি গুডস, মেশিনারি গুডস, মেশিন প্রোডাক্টস। তার পাশাপাশি আমাদের আরো কি চাই? তার পাশাপাশি আমাদেরকে আরো প্রয়োজন হচ্ছে তোমার কিছু ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, ঠিক আছে, ইনভেস্টমেন্ট ক্যাপিটাল। এবং তার উপরে লাস্ট অফ অল থাকে আমাদের প্রফিট, লাস্ট অফ অল থাকে আমাদের প্রফিট, ঠিক আছে, লাস্ট অফ অল থাকে আমাদের প্রফিট অফ এন্টারপ্রেনিউর। এবং এই ন্যাশনাল ইনকাম অফ ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে এই যে টোটাল যে ব্যক্তিরা, এই টোটাল ব্যক্তি, আমি তোমাদেরকে যেটা বোঝালাম যে ল্যান্ডের জন্য কেউ একজন হয়তো রোজগার পাচ্ছে, লেবাররা ওয়েজেস পাচ্ছে, মেশিনারি গুডস কেনার যে দোকান থেকে কিনছি তাদের একটা রোজগার আসছে, ইনভেস্টমেন্টের ফলে একটা, যার থেকে আমি নিয়েছি টাকা তাকে সুদ দিচ্ছি, তার একটা রোজগার হচ্ছে, প্রফিট হওয়ার ফলে আমার ব্যক্তিগত অর্গানাইজেশনের রোজগার হচ্ছে। এই টোটালটা যেটা খরচ, এই টোটাল করতে গিয়ে আমার যেটা খরচ, আমার খরচ, এই সম্পূর্ণ যে ব্যক্তিরা আছে তাদের জন্য রোজগার, আমার খরচ প্লাস আমি গভর্নমেন্টকে তার জন্য একটা কি দিচ্ছি, একটা আমি ট্যাক্স দিচ্ছি। গভর্নমেন্টকে তার জন্য আমি একটা কি দিচ্ছি, গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রে কি দেখা যায়, ফ্যাক্টর কস্টের অনেক কিছু ক্ষেত্রে, যে গভর্নমেন্ট আমার থেকে যদি ট্যাক্স নিচ্ছে, তাহলে মাইনাস হবে আমার সাবসিডি, মাইনাস হবে আমার সাবসিডিস। আর যদি গভর্নমেন্ট যদি আমার খরচ মাইনাস করে যদি দিচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সটা, যে ইনডাইরেক্ট ট্যাক্স তোমার কিচ্ছু নেই, তোমার কোনো ইনডাইরেক্ট ট্যাক্স নেই, তাহলে নিশ্চয়ই করে আমার কি হবে, আমার প্লাস হবে আমার সাবসিডি। তার মানে কি, সাবসিডিটা আমার প্লাস হয়ে যাচ্ছে, তাই না? মানে আমি এখানে এটা বোঝাতে চাচ্ছি যে আমি এই সম্পূর্ণ যে ফ্যাক্টরস তোমাদেরকে দেখালাম, এই সবকিছুতে খরচ করে আমার একটা জিনিসের খরচ হয়েছে 10 টাকা। এবার নিশ্চয়ই এই 10 টাকাতে যখন জিনিসটা আমি বিক্রি করতে যাব মার্কেটে, সরকারকে হয়তো আমার এটার উপরে একটা ট্যাক্স দিতে হবে। আমি যাকে দিলাম 2 টাকা, তার মানে আমার 12 টাকা টোটাল খরচ। তার মানে টোটাল আমি এটাকে বিক্রি করবো 14 টাকাতে, 2 টাকা আমার প্রফিট, তাই না? তাহলে এই ক্ষেত্রে যখন আমার ইনডাইরেক্ট ট্যাক্সটা যখন লেগে গেছে, তার মানে এখানে কি কোনো গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে? না, দিচ্ছে না। কিন্তু এবার কি হচ্ছে, 10 টাকা আমি টোটাল খরচ করেছি, মার্কেটে আমি গিয়ে 12 টাকায় বিক্রি করব, মার্কেটে আমি 12 টাকায় বিক্রি করব। সরকার কি বলছে, সরকার বলছে যে ভাই, সরকার কিন্তু তোমাকে সাবসিডিটা কখন দেবে? সরকার এই যে টোটাল যে তোমার যে গভর্নমেন্টের ট্যাক্সটা, এটাকে লাগিয়ে যে তোমার 14 টাকাটা হয়েছে, সেখান থেকে হয়তো সরকার বলে দিল যে ভাই, তুমি এটা 10 টাকা, যেটা তুমি 10 টাকাই দাম নাও পাবলিকের থেকে, তুমি 10 টাকাই দাম নাও, তোমাকে 4 টাকা যেটা আছে সেই 4 টাকাটা আমি দিয়ে দেবো, এই 14 টাকা তোমার, তাহলে তুমি পেয়ে গেলে। তাহলে আমার কি সমস্যা আছে? আমি মার্কেটে 10 টাকা করে বিক্রি করছি, বাট আমার যে 12 টাকা যে খরচ হচ্ছে, যে 2 টাকা প্লাস আমার প্রফিট আরো 2 টাকা, এই 4 টাকা তো সরকার তো আমাকে দিয়ে দিচ্ছে,
তাহলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি? ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে মার্কেট প্রাইসের থেকে মাইনাস করবো আমি ইনডাইরেক্ট ট্যাক্স, প্লাস হবে আমার সাবসিডি, প্লাস হবে আমার সাবসিডি। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর কস্টটা বুঝতে পারলে প্রত্যেকটা পর্যায়ে যেটা আমার খরচ আর সেটা কারোর জন্য রোজগার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? যাদের যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে এখন এখানে অতনু বলছে স্যার গভর্নমেন্টের সাবসিডি দেওয়ার প্রয়োজনটা কি? এখানে এখন একজন বলছে যে স্যার আমাদের গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার কারণটা কি? কারণ ভাই আমাদের এই যে সরকার যে এখন কি দিয়েছে, আমরা দেখলাম যে চাল কম করে দিয়ে, চাল অনেক কম টাকায় দেওয়া হয়েছিল, বা প্রত্যেকটা লকডাউনের সময় সবাইকে চাল। গভর্নমেন্ট কিসের জন্য? আমরা যদি দেখি, আমরা তো, তোমরা তো সবাই ইন্ডিয়ান পলিটি পড়ছো, আমরা তো ভারতের সংবিধান পড়ছি। ভারতের সংবিধানে আমাদেরকে, আমরা যদি দেখি, আমাদের কাছে কিছু রাইটস আছে। সেই রাইটস গুলি কি কি? আমাদের মৌলিক যেরকম অধিকার আছে সেরকম কিন্তু আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানেরও রাইটস আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থানেরও কিন্তু রাইটস আছে। বাসস্থানের কিন্তু আমাদের কাছে কি আছে? রাইটস আছে। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন তোমাকে ফ্রিলি 2.5 লক্ষ টাকা করে দিয়ে তোমাকে কেন ঘর বানিয়ে দিচ্ছে? কারণ সেটা আমাদের সংবিধানের একটা কথা। ভারতবর্ষ যেহেতু একটি গরিবপূর্ণ দেশ, তাহলে কি প্রত্যেকটা লোকজন কি জঙ্গলেই থাকবে? যারা গরিব লোক তারা কি হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ভারতবর্ষের সংবিধানটা এতটাই বেশি কাইন্ডফুলনেস যে আমরা কিন্তু, আমাদের ভারতবর্ষে কিন্তু কারাপশনের জায়গাটা একটু বেশি। কারাপশনের জায়গাটা একটু বেশি। আমরা হয়তো বা শহর অঞ্চলে এরকম প্রচুর দেখি যে এক্স্যাক্টলি যারা প্রাপ্য, যারা লোক হয়, সেই লোকগুলি হয়তো পাচ্ছে না, হয়তো বা যারা যারা প্রাপ্য নয় তারা হয়তো বা পেয়ে যাচ্ছে। দ্যাট ইজ, এটা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের সমস্যা। বাট সরকার বা সংবিধান কি বলেছে? যারা আমাদের দেশে গরিব লোকজন, তাদের তাদের যাতে সর্বমঙ্গল হয়, তারা যাতে একটা ভালো সুস্থ জীবনযাপন করতে পারে, একটা ডিসেন্ট এনভায়রনমেন্টে থাকতে পারে, একটা পিসফুল লাইফ তারা যাতে একটা মানে বাঁচতে পারে, তারা যাতে একটা বিশুদ্ধ পানি, বিশুদ্ধ জল তারা যাতে খেতে পারে, এটা তো সবকিছু তো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। তাহলে গভর্নমেন্ট সাবসিডি কেনই বা দেবে না? আজকে গ্যাস, আজকে গ্যাস, গভর্নমেন্ট আজকে ডেটে গ্যাসের সিলিন্ডারের উপরে সাবসিডি দেয়, সাবসিডি দেয়। আজকে ডেটে সাবসিডিটা কেন দেয়? কারণ হয়তোবা, হয়তোবা আজকে যদি গ্যাসের সিলিন্ডারের দাম আছে 1000 টাকা, আমরা হয়তো বা 600 টাকা দিলে পেয়ে যাই, 400 টাকাটা কি করে গভর্নমেন্ট নিজের থেকে ভরে দেয়, গভর্নমেন্ট নিজের থেকে ভরে দেয়। কেন ভরে ভাই? কারণ আজকে যদি সরকার যদি গ্যাস যদি সবাইকে ঘরে ঘরে উপলব্ধ যদি না করায়, তাহলে নিশ্চয়ই মানুষ খড়ি দিয়ে রান্নাবাড়ি করবে, খড়ি দিয়ে রান্নাবাড়ি করবে। খড়ি দিয়ে রান্নাবাড়ি করলে কি হবে? আমাদের যে প্লান্টেশন, আমরা যে এফরেস্টেশনের কথা বলি, সেটা কি হবে? সেটা অপোজিটে ডিফরেস্টেশন হবে কি না হবে? ডিফরেস্টেশন হয়ে গেলে ক্লাইমেটিক প্রবলেম, ক্লাইমেটিক প্রবলেম হয়ে গেলে আমাদের দেশের লোকজন, আজকের এটা আমরা দিল্লিতে দেখতে পারি, দিল্লিতে যদি আমরা যাই, দিল্লিতে আমরা দেখতে পারি আর্টিফিশিয়াল অক্সিজেন হাবস আছে, আর্টিফিশিয়াল অক্সিজেন হাবস আছে। 1000 টাকায় 1 ঘন্টা অক্সিজেন তুমি নিতে পারবে, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন। আমরা তো পলিউশন ফ্রি অক্সিজেন তো আমরা পাচ্ছি না। তাহলে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো গভর্নমেন্ট যেটা সাবসিডি আমাদেরকে দিচ্ছে, দ্যাট ইজ গভর্নমেন্টের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে। ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার তো? পুরোপুরি ক্লিয়ার? শুনতে পারছো তোমরা আমাকে ঠিকঠাক? শুনতে পারছো? ইয়েস, শুনতে পারছো তো? ইয়েস, তারটা খুলে গিয়েছিল, কোনো ব্যাপার না, চলো। আচ্ছা, এখানে আমাকে একজন কোয়েশ্চেন করেছে যে স্যার ইন্ডিয়াতে বা ভারতবর্ষে, ভারতবর্ষে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের জন্য কোন মেথডটাকে ইউজ করা হয়? তো ভাই ভারতবর্ষে ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করার জন্য যদি আমরা দেখি, আমরা জেনারেলি ইউজ করি প্রোডাক্ট মেথড অ্যান্ড ইনকাম মেথড। প্রোডাক্ট মেথড অ্যান্ড ইনকাম মেথড, এই দুটো মেথডকে জেনারেলি ক্যালকুলেশনের জন্য, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের জন্য ভারতবর্ষে ইউজ করা হয়। রিমেম্বার দ্যাট, ঠিক আছে? ওকে। এবার নেক্সট কি বলেছে এখানে? মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস, তাই মার্কেট প্রাইসটা কি? মার্কেট প্রাইসটা হচ্ছে যে হোয়াট দ্য actual amount paid by the customer in the market. What is the actual price
পেড বাই দ্য কাস্টমার ইন দ্য মার্কেট, অ্যাকচুয়ালি আমরা কত টাকা পেমেন্ট করছি, দ্যাট ইজ কল্ড দ্য মার্কেট প্রাইস। ইট ইনক্লুডস কম্পোনেন্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ। তার মানে কি, মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু, যদি আমরা দেখি, ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি, বা যদি আমরা দেখি মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। তার মানে কি, ধরে নাও আজকে আমি মার্কেট প্রাইস কাকে বলেছে, আমি টোটাল এখানে 14 টাকা আমি পেয়ে গেলাম, 14 টাকা এখানে আমার জিনিসটার দাম। আমি যদি মার্কেটে তাহলে আমি 15 টাকায় সেল করব, এই যে 15 টাকাটা যে আমি যে মার্কেটে যে আমি দিচ্ছি, তার মানে আমি টোটাল জিনিসটা বানানোর সময় খরচ হয়েছে আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন 10 টাকা, প্লাস আমার কি হয়েছে ইনডাইরেক্ট ট্যাক্সেস কত 2 টাকা, তার মানে আমার টোটাল খরচ কত হলো 12 টাকা। তাহলে আমি এখানে প্রফিটটাকে অ্যাড করব, আমি তো প্রফিট ছাড়া তো আমি বিজনেস করব না, অর্থনীতিতে প্রফিট তো আমি করবো। 2 টাকা আমি আরো প্লাস করে দিলাম, 14 রুপিস, 14 টাকা হয়ে গেল আমার টোটাল অ্যামাউন্ট। এই 14 টাকাটা কে পেমেন্ট করছে, এই 14 টাকাটা মার্কেটে কাস্টমাররা যদি পেমেন্ট করছে, তাহলে এই যে কাস্টমাররা যে 14 টাকাটা পেমেন্ট করছে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল মার্কেট প্রাইস। এবার তুমি দেখো যে তুমি তাহলে আমাকে এখানে বলতে পারো যে স্যার গভর্নমেন্ট তো তাহলে সাবসিডি দিচ্ছে, গভর্নমেন্ট কি সবকটা জিনিসে সাবসিডি দিচ্ছে? একদমই নয়, গভর্নমেন্ট তো সবকিছুতে সাবসিডি দিচ্ছে না। এবার গভর্নমেন্ট হয়তো বা চালে সাবসিডি দিচ্ছে, ডালে সাবসিডি দিচ্ছে, তাই না, তেলে হয়তো বা কিছুটা পরিমাণে সাবসিডি দিচ্ছে, গভর্নমেন্ট হয়তো গ্যাসে সাবসিডি দিচ্ছে। বাট মানুষের জীবনে কি এটাই শুধুমাত্র? এটা তো প্রাইমারি নিড আমরা বলতে পারি, এর উপরেও তো মানুষের বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে। গভর্নমেন্ট এবার তো হরলিক্সের বোতলের উপরে তো সাবসিডি দেবে না, হরলিক্সের বোতলের উপরে গভর্নমেন্ট কি সাবসিডি দেবে না। গভর্নমেন্ট হয়তো বা তুমি এখন কেলক্স ছাড়া তুমি সকালে তোমার মানে খাওয়া দাওয়া হয় না, কফি 1 কাপ না খেলে তোমার ভালো লাগে না, হ্যাঁ, কোল্ড কফি না খেলে তোমার মনটা ভালো লাগে না, হ্যাঁ, গ্রিন টি না খেলে তোমার ব্রেন খোলে না। গভর্নমেন্ট কি তোমাকে প্রত্যেকটা জায়গাতে কি 2 টাকা দাম তুমি 1 টাকা পেমেন্ট করো, 1 টাকা আমি দেবো? গভর্নমেন্ট কি সব জায়গাতে তোমাকে কি সাবসিডি দিচ্ছে না? গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে শুধুমাত্র আমাদের যেগুলি বেসিক নিডস, যেগুলি প্রাইমারি নিড, যে জিনিসগুলি না, তেল চাল ডাল, ঠিক আছে, চিনি, যেগুলি আমরা রেশনের দোকানে বেসিক্যালি আমরা দেখতে পারি। রেশন দোকান কেন আমরা যাই, রেশনের দোকানে আমরা কেন যাই? রেশনের দোকানে আমরা যদি মার্কেট থেকে যদি 40 টাকা কিলো কিলো যদি আমরা চিনি কিনি, রেশনের দোকানে গেলে আমরা 30 টাকা বা 25 টাকা কিলোতে আমরা চিনি পাচ্ছি। কেন? কারণ সেটা হচ্ছে সব গভর্নমেন্টের সাবসিডি সব, যার জন্য রেশনের দোকানদাররা দেখবে বড় বড় ধনী মানুষ হয়ে যায়, কারণ প্র্যাকটিক্যালি অনেক ঘোটালাও চলতে থাকে, তাই না? তাহলে মার্কেট প্রাইসটা কি বলেছে, যে অ্যাকচুয়ালি যে প্রাইসটা কাস্টমাররা মার্কেটে পেমেন্ট করছে, সেই পেমেন্টটা হচ্ছে আমাদের দ্য এক্সাক্ট মার্কেট প্রাইস অফ যে কোনো একটা প্রোডাকশনের। ক্লিয়ার হলো কিনা ভাই, বলো তো দেখি, ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। সম্রাট বলছে মানে হরলিক্সটা মার্কেট প্রাইস, হ্যাঁ। এবার যদি সম্রাট, এখন যদি সরকার যদি ভাবে যে না সম্রাট হরলিক্স খেতে ভালোবাসে, আমি হরলিক্সের উপরে সাবসিডি দেবো, তাহলে সেটা সাবসিডি, তাহলে তুমি যেটা মার্কেটে যদি তুমি 2 টাকা দিচ্ছ, দ্যাট ইজ কল দ্য মার্কেট প্রাইস, তাই না? মাইসেলফ মাহি আবার বলছে যে স্যার গভর্নমেন্ট সাবসিডি কি হিসেবে দেয়? হ্যাঁ, প্রাইমারি নিডের উপরে দেয়। দেখো, অনেক তোমাদের মনে প্রশ্ন আসছে, দেখো আমি প্রথমে একটা কথা বলে নেই, যে দেখো আমি প্রথম দিন থেকে তোমাদেরকে একটা প্রশ্ন করেছি, মনে তো প্রশ্নর উদয়ের শেষ নেই, মনে তো প্রশ্ন প্রচুর উদয় হবে। আমি ইন্ডিয়া চায়না বর্ডার নিয়ে কথা বলছি, আমি তোমাদেরকে বর্ডারের লোকেশনটা বলছি, যে গাওলান ভ্যালি প্রভিন্স বা আমাদের নাথুলা পাসটা এখানটা লোকেট করছে। তুমি আমাকে বলে দিলে স্যার চায়না ইন্ডিয়া না স্যার, রাফেল কিনে এনেছে, এবার তো চায়নার আর রক্ষা নেই, চায়নাকে এবার একদম বোম ফোম দিয়ে উড়িয়ে দিবে, স্যার যুদ্ধ কেন হচ্ছে না, স্যার যুদ্ধ কেন কেন, এরকম প্রশ্ন প্রচুর আমি পেয়েছি ছাত্রছাত্রীদের থেকে। এবার দেখো, এটা মনের উদ্ভব হওয়া প্রশ্ন। এবার এই প্রশ্নগুলি আমি কি উত্তর দেবো, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে? তোমাদের পরীক্ষায় কি আসবে? নিশ্চয়ই আসবে না। তো রেলিভেন্ট কোশ্চেন গুলি করলে একটু ভালো হয়, কারণ উত্তরের তো শেষ নেই। আচ্ছা, এখন সেকেন্ড কথা, এখানে আমি ভুলেও গেলাম, এখানে দুই একজন প্রশ্ন 2-3টে করেছিল, আমি দেখেছিলাম। আহ যাক, ভুলেই গিয়েছি। বুঝতে পারলে আমি কি বলতে চেয়েছি? ক্লিয়ার? আচ্ছা,
তোমাদের প্রচুর এখানে কোয়ারিজ রয়েছে, তাহলে আমি দুটোর এখন ডেফিনেশনটা লিখে দিই। তাহলে ফ্যাক্টর কস্ট কি হবে? ফ্যাক্টর কস্ট কি হবে? ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সও হতে পারে, প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সও হতে পারে, সেটা ডিপেন্ড করবে যদি প্লাস সাবসিডি বা এখানে মাইনাস সাবসিডি। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা অফ ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্টের আমাদের ফর্মুলা, ঠিক আছে। এবং তার পাশাপাশি মার্কেট প্রাইসটা কি হবে? মার্কেট প্রাইসটা হচ্ছে, যদি আমরা দেখি, মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি, বা আরেকটা আমরা বলতে পারি ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। ক্লিয়ার? ডেফিনেশন দুটো আমি পাশাপাশি দিয়ে দিয়েছি, আশা করি আর কোনো প্রবলেম নেই। একদম পাতি কথা মনে রাখবে, ফ্যাক্টর কস্ট হচ্ছে আমার পুরোপুরি জিনিসগুলি বানানোর ক্ষেত্রে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। আরে একদম তোমরা এটাকে পুরো পাতি বাংলায় বোঝার চেষ্টা করো না। তুমি একটা কোম্পানি বানাচ্ছ, তোমরা এখানে অনেক কেউ কোম্পানি বানাতেই পারো। তুমি কোম্পানি বানালে তোমার একটা বাড়ি ভাড়া নিতে হবে, একটা অফিস ভাড়া নিতে হবে, তার রেন্ট, সেখানে একটা খরচ, কিছু ছেলে পেলেকে চাকরিতে রাখা, পিওন হোক, কেউ হোক, লেবার, তাদের একটা স্যালারি, প্রত্যেক মাসের একটা ওয়েজেস। তারপরে হচ্ছে তুমি যে কোম্পানিটা চালাবে, বিজনেসটা করবে, তার জন্য তোমার একটা মোটা অ্যামাউন্ট অঙ্কের একটা টাকা আছে। তুমি ব্যাংকের থেকে লোন নিলে বা কারো থেকে নিলে, তুমি যেখান থেকে নাও, সেই টাকার তো একটা ভ্যালু আছে, তাই না? তুমি হয়তো সেই টাকাটা তোমার রিকভারি করতে হবে, তার উপরে তোমার রিকভারি করার পরে তোমার কি হবে? প্রফিটও তো তোমাকে করতে হবে। আজকের ডেটে কি হয়? আজকের ডেটে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে একটা ছেলে সরকারি চাকরি নিয়েছে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে, তার স্যালারিটা কত? তার স্যালারিটা হচ্ছে 20,000 রুপিস। ছেলে সরকারি চাকরি পেয়েছে 20,000 রুপিস, সে এই টাকাটা বিক্রি, মানে জমি জায়গা বিক্রি করে দিয়েছে। 20,000 রুপিস তার স্যালারি। তাহলে 20,000 রুপিস, তার মানে আমি কিন্তু চাকরি পেয়েও 4-5 বছর নিজেকে বেকার বললেই আমার মনে হয় ভালো হয়। 4-5 বছর নিজেকে, যদি কেউ, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে সে যদি ধরে নিলাম 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছে, 20,000 টাকা তার বেতন, তাহলে 4-5 বছর তো টাকাটা তুলতে তার লেগেই যাবে, তাই না? 4-5 বছর তার লেগেই যাবে। তাহলে আমি 4-5 বছর নিজেকে বেকার বলাটাই তো ভালো, তাই না? বেকার বলাটাই তো ভালো, কারণ আমার তো টাকা টাকার রিকভারিটাও তো আমি চাই। তাহলে ফ্যাক্টরসটা হচ্ছে আমাদের, যে পদে পদে যে আমার খরচটা হয়ে গেল, সেটা হচ্ছে আমার ফ্যাক্টর। তারপরে গিয়ে আমি মার্কেটে যে এক্স্যাক্টলি যেটা আমি বিক্রি করছি, আর আমি কনজিউমার বা কাস্টমার হয়ে মার্কেটে যে টাকাটা এক্স্যাক্টলি যে টাকাটা আমি পে করছি, দ্যাট ইজ কল আওয়ার মার্কেট প্রাইস। আর এখানে কি বোঝাবো বলো? এখানে আর এর থেকে পাতি কথায় কি বোঝানো সম্ভব বলো দেখি? আর কোনো কনফিউশন আছে? কোনো বইয়ে পাবে না ভাই, জীবনে কোনো বইয়ে পাবে না এত ইজি ভাবে, আমি আমার জীবনে তো পাইনি, ঠিক আছে? ইভেন তুমি দেখবে প্রচুর ইউটিউবে স্যাররা আছে, এতটা টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করে যে আমাদের হয়ে ওঠে না, ঠিক আছে? এবার দেখো নেক্সটটা কি বলেছে। নেক্সট যদি আমরা দেখি, এখানে তো বাকি তো ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস তুমি বলেই দিলাম, তোমরা এখান থেকে তো তোমরা পেয়েই যাবে, ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমাদের আরো কিছু কনসেপ্ট আছে, সেগুলি হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাগ্রিগেটস। এবার এই ন্যাশনাল ইনকাম যদি আমরা দেখতে যাই, এই ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমাদের কিছু কিন্তু কি আছে, আমাদের কিছু অ্যাগ্রিগেটস আছে। তার আগে আমি আরেকবার তোমাদেরকে বলে দিতে চাই প্রবলেমস অফ ন্যাশনাল ইনকাম। আমাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রবলেমস কি কি আছে তোমরা বলো তো দেখি। ক্যালকুলেশনের ক্ষেত্রে, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের সমস্যা কি কি হয়, সমস্যা কি হতে পারে দেখি তোমাদের মধ্যে শুনি। সম্রাট প্লিজ এখন এসব থাক, ঠিক আছে? খুব সুন্দর সৌরভ, দারুণ উত্তর করেছো, একদম এক্স্যাক্টলি যে উত্তরটা চেয়েছিলাম সেটা বলেছো। ডাবল কাউন্টিং এর প্রবলেম হয়, ব্ল্যাক মানি, ইনফ্লেশন, ডিফ্লেশন, নেট ফরেন ইনকাম, নন মনিটাইজ। তনুশ্রী দারুণ, দারুণ, এই তো তোমরা তো শিখেই গেছো, তোমরা তো দারুণ ইকোনমিক্স জানো, দারুণ তোমরা ইকোনমিক্স জানো। এবার এখানে কি বলেছে দেখো, এখানে আমরা যদি দেখি, খুব সুন্দর তোমাদের কাছ থেকে দারুণ উত্তর পেয়েছি। ইভেন আমি ডাব্লিউবিসিএস 1.0 ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকে এই উত্তরগুলি পাইনি, ঠিক আছে? তো ডেফিনেটলি ইউ অল আর ভেরি নাইস স্টুডেন্ট অ্যাকচুয়ালি। তো আমাদের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে যাওয়ার সময় আমরা কিছু কিছু সমস্যার সম্মুখীন হই। সেগুলি কি? এক নম্বরে থাকে তার ব্ল্যাক মানি। এবার ব্ল্যাক মানিটা কি? ব্ল্যাক মানিটা তো কোনো ট্রানজেকশন তো নেই। ব্ল্যাক মানি, আমি সেই টাকার হিসেব, আমি কর ফাঁকি দিয়েছি, কর ফাঁকি দেওয়ার ফলে তো সেই টাকাটা তো আমার ক্যালকুলেশনের মধ্যে পড়েনি। হয়তোবা আমার কাছে অঢাল সম্পত্তি আছে, কিন্তু তার আধার বেশিটাই হচ্ছে আমার ব্ল্যাক ইনকাম।
মানে সরকারের খাতাও সেই টাকার কোনো হিসেব নেই, বা আমি কত টাকা রোজগার করেছি, কিভাবে রোজগার করেছি, নাকি আমি গরু চুরি করে বিক্রি করে রোজগার করেছি, না আমি কি করে বিক্রি করে রোজগার করেছি, আমার কাছে কোনো ক্যালকুলেশন নেই, কোনো হিসেব নেই। ব্ল্যাক মানির ফলে কি হয়ে যায় আমরা যদি দেখতে পারি, ব্ল্যাক মানির জন্য আমাদের কারাপশনের জন্য আমাদের অনেক সময় ন্যাশনাল ইনকাম এক্স্যাক্টলি, আমরা ধরি যে ন্যাশনাল ইনকাম, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি দেখছি যে ন্যাশনাল ইনকাম হয়েছে আমার টোটাল 10 টাকা। এই 10 টাকার ন্যাশনাল ইনকাম যখন আমার হয়েছে, তাহলে দেখছি যে খরচও তাহলে 10 টাকার আশেপাশে হতে হবে। বাট আমি দেখছি যে খরচ মিলিয়ে দেখছি যে না, খরচ তো মানুষ তো 30 টাকা খরচ করছে, আরে রোজগার হচ্ছে 10 টাকা, খরচ করছে 30 টাকা। আমি তখন এই ধরনের মানে যেগুলি প্রবলেম, সেগুলাকে আমরা কখনো মিসম্যাচ, মানে আমরা ম্যাচ করতে পারি না, আমাদের মিসম্যাচ হয়ে যায়, আমরা ম্যাচ করতে পারছি না। কারণ এই 20 টাকাটা কোথা থেকে আসলো? দিস 20 রুপিস ইজ এ ব্ল্যাক ইনকাম। এই 20 টাকাটা হচ্ছে ব্ল্যাক ইনকাম। বোঝা গেল কি না গেল, যে ব্ল্যাক ইনকামের জন্য আমাদের ন্যাশনাল ইনকাম এক্স্যাক্টলি ক্যালকুলেশন করতে আমাদের প্রবলেম হয়, তাই না? ক্লিয়ার? এবার ধরে নাও আরেকটা হচ্ছে আমাদের নন মনিটাইজেশন। নন মনিটাইজেশনটা কি? তার মানে অনেক এরকম গ্রাম্য অঞ্চল রয়েছে, কারণ আমাদের ভারতবর্ষে একটা কথা মাথায় রাখবে, আমাদের ভারতবর্ষে আউট অফ 100% পপুলেশনের মধ্যে যদি আমরা ক্যালকুলেট করি, আউট অফ 100% পপুলেশনের মধ্যে কিন্তু আমরা দেখতে পারি যে অনলি 30 to 40% পপুলেশনই আমরা কিন্তু শহর অঞ্চলে থাকি, যারা বিভিন্ন ধরনের কম্পিউটারাইজড ওয়ার্ল্ডের মধ্যে বা বিভিন্ন ভাবে এইভাবে আছে। বাট আমাদের ম্যাক্সিমামটাই কি? আমাদের ম্যাক্সিমামটাই হচ্ছে রুরাল পপুলেশন। 60% পপুলেশন, আমরা যদি 60 to 70% পপুলেশন হচ্ছে ভারতবর্ষের রুরাল পপুলেশন, নট আরবান পপুলেশন। তাহলে রুরাল এরিয়া এখনো আজকে ডেটেও ভারতবর্ষে এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানটায় হয়তোবা সেই ধরনের যে কম্পিউটার মেথড, সেই মেথডগুলি পৌঁছনি, যেখানে এখনো ক্যাশ টাকা নিয়ে লেনদেন করা হয়, ক্যাশ টাকা নিয়ে লেনদেন করা হয়, বা হাতে হাতে টাকার বিনিময়ে টাকা। অ্যাকচুয়ালি আজকের ডেটে কি হচ্ছে, সেখানটাও সেই জায়গাগুলিতে কম্পিউটারাইজ কোনো হিসেবপত্র সেখানে নেই, ম্যানুয়ালি সেখানে হিসেবপত্র করা হচ্ছে, ম্যানুয়ালি সেখানে হিসেবপত্র করা হচ্ছে। তাহলে সেই সব হচ্ছে আমাদের যে ন্যাশনাল ইনকাম, সেই ন্যাশনাল ইনকামকে ক্লিয়ারলি কনসিডারেশন করার ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রানজেকশনের প্রবলেম হয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে একটু তো কিছু সমস্যার আমরা সম্মুখীন তো ডেফিনেটলি হই, সমস্যার সম্মুখীন ডেফিনেটলি আমরা হই। এবং তার উপরে যদি কেউ, তোমরা এখানে বলছো স্যার ইনফ্লেশন, দেখো ইনফ্লেশনটা এক্স্যাক্টলি নয়, কারণ ইনফ্লেশনটা কি, ইনফ্লেশনের মধ্যে তো আমাদের ভাগ আছে, আমরা তো অলরেডি পড়েছি, তাই না? আমরা তো অলরেডি পড়েছি যে আমার কারেন্ট ইয়ার প্রাইস এবং আমার বেস ইয়ার প্রাইস, আমি বেস ইয়ার প্রাইসটাকে হিসেব করব, সেটা দিয়েও আমি ন্যাশনাল ইনকামকে দেখবো, আমি কারেন্ট ইয়ার প্রাইসকে দিয়েও ন্যাশনাল ইনকাম দেখবো। কারেন্ট ইয়ার প্রাইসটা মানে কি? কারেন্ট ইয়ার প্রাইস মানে যদি আমার জিনিসের দাম যদি 15 টাকা আছে, তাহলে 15 টাকা হিসেবে তো আমি ন্যাশনাল ইনকামটাকে ক্যালকুলেট করবো, তাই না? 15 টাকা হিসেবে ক্যালকুলেট, তো ন্যাশনাল ইনফ্লেশনটা ন্যাশনাল ইনকামের ক্যালকুলেশনের ক্ষেত্রে সেমন একটা প্রবলেম ফালায় না। বাট মেন প্রবলেম হচ্ছে আমাদের নন মনিটাইজেশন এবং ব্ল্যাক মানি। রিমেম্বার দ্যাট। ক্লিয়ার? সবার স্পষ্ট তো? অনেকেই তোমরা এখানে যখন আমি পড়াচ্ছি অনেকে কথা বলছে অনেক ধরনের, ঠিক আছে? ইয়েস, ডেফিনেটলি গ্রোয়িং সার্ভিস সেক্টর উইদাউট রেজিস্টার, ডেফিনেটলি রতন, এটাও হতে পারে এক ধরনের সমস্যা, ঠিক আছে? আচ্ছা, আমি যখন এখানে যখন ক্লাস করাচ্ছি অনেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের এত প্রশ্ন, ভাই আমি তোমাদেরকে বলে দিব যে কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে ডেফিনেটলি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরে আমরা ডেফিনেটলি আমরা কোশ্চেনটা আমরা করব, কি কি ধরনের কোশ্চেন আছে আমরা ডেফিনেটলি করব, ঠিক আছে? পূজা, না 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 মানে বুঝতে পারিনি, হোয়াট ইজ দিস না না না? ঠিক আছে, ডেফিনেটলি করাবো দেবরঞ্জন, ডেফিনেটলি করাবো, ঠিক আছে? আগে কনসেপ্টগুলিকে আমরা বুঝি। এমসিকিউ দেখো, ডাব্লিউবিসিএস যদি পাস করতে হয় তাহলে আমাকে কনসেপ্ট জানতে হবে। এবং একটা কথা মাথায় রাখবে, যে কোনো সরকারি চাকরি ভুলটা অনেকে করে দেয়, ঠিক আছে? মাঝে মাঝে ভুলটা আমরা কোথায় করে দিই, মাঝে মাঝে আমরা কি করি, আমরা এমসিকিউ এর উপরে জোর দিই। আরে ভাই, এমসিকিউ তো আমি তখন সলভ করতে পারবো যখন আমার কাছে কনসেপ্ট থাকবে, আমার কাছে যখন কনসেপ্ট থাকবে। আরে আমি হোটেলে গিয়ে ডাইরেক্টলি আমি মানে একটা রান্না খেয়ে নিলাম, খেয়ে আমি বলছি রান্নাটা ভালো কি রান্নাটা খারাপ কিনা আমি বিবেচনা করে দিচ্ছি। আমি যদি রান্নাটাকে নিজের হাতে বানিয়ে নিয়ে খাচ্ছি, নিশ্চয়ই আশা করি আমি মোটামুটি একটু ভালো খাবার দাবার আমি পাবো, তাই না? তো আমার কনসেপ্টটা আমাকে জানতে হবে। না জেনে ডাইরেক্টলি যদি আমি এমসিকিউ দৌড় দিই, 1000টা এমসিকিউ সলভ করলাম, মুখস্থ করলাম একদম, বাড়ির লোক দেখলো যে বিভৎস পড়াশোনা করছে ছেলে, কিন্তু গিয়ে কোশ্চেন একটু ঘুরিয়ে দিল, আমার শেষ। একটা কথা মাথায় রাখবে, ইকোনমিক্সের চ্যাপ্টারে তোমাদের কিন্তু খুব একটা টাফ কোশ্চেন ডাব্লিউবিসিএস এও আসে না। 2020 প্রশ্ন যদি তোমরা দেখো ডাব্লিউবিসিএস এর, যেটা সরি 2020 যেটা 9 ফেব্রুয়ারিতে এক্সাম হয়েছে, 9 ফেব্রুয়ারি,
9 ফেব্রুয়ারিতে যেটা তোমাদের এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ইকোনমিক্সের, যেটা তুমি যদি কোয়েশ্চেন তুমি দেখো, ইকোনমিক্সের কোয়েশ্চেন যথেষ্ট পাতি পাতি কোয়েশ্চেনই দিয়েছে। হোয়াট ইজ এনপিএ, বা আমাদের ফিনান্স মিনিস্ট্রি নাম জিজ্ঞেস করেছে, ঠিক আছে, বা এরকম প্রচুর কি দিয়েছে, পাতি কোয়েশ্চেনই তোমাদেরকে করেছে। মানে আমি বলতে পারি 0 থেকে 70% লেভেল অব্দি আমরা কোয়েশ্চেন, খুব যে টাফ তোমাদেরকে করাবে সে কিন্তু না, ঠিক আছে। ওকে, হোয়াট এভার, চলো আমরা মুভ করছি আমাদের নেক্সট কনসেপ্টে, সেটা হচ্ছে জিডিপি। জিডিপি এবং জিএনপি আমরা পাশাপাশি একসাথে বোঝার চেষ্টা, খুব মনোযোগ দিয়ে বুঝবে, কেউ কোনো ধরনের কথা বলবে না। দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্টে চলে এসেছি আবার আমরা। আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, সেটা হচ্ছে জিডিপি অ্যান্ড জিএনপি। রসগোল্লা, তার পাশে একটা বড় রসগোল্লা, হয়ে গেল কি জিলাপি, তাই না? জিলাপি। এবার দেখো, এখানে 4 জন বন্ধু আছে। 4 জন বন্ধু বলতে 2 জন বন্ধু হচ্ছে ইন্ডিয়ান, খুব ভালো করে বুঝবে। বাকি 2 জন বন্ধু আছে জাপানিস। জাপানিস, এরা 2 জন বন্ধু, এরা 2জনও বন্ধু। এবার এটা হচ্ছে আমার সোনার দেশ, দ্যাট ইজ ভারতবর্ষ। এবার এখানটায় এটা হচ্ছে জাপান, এটা হচ্ছে ইউএস, এটা হচ্ছে রাশিয়া, হোয়াট এভার, যে যেটা দেশই থাকুক না কেন, রাশিয়া, আর বাকি আদার্স বাংলাদেশ পাকিস্তান আছে আমাদের আশেপাশে। এবার এই 2জন বন্ধু কে কে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। 2জন বন্ধু ভারতীয় নাগরিক, এরা হচ্ছে ইন্ডিয়ান নাগরিক, ভারতীয় নাগরিক। জাপানিজ বন্ধু কে, একজন হচ্ছে সি, একজন হচ্ছে ডি, এরা হচ্ছে জাপানের নাগরিক। এবার এ আর বি মিলে একদিন গল্প করছে যে ভাই ভারতবর্ষে থেকে তো আমার রোজগার ঠিকঠাক হচ্ছে না। বিও বলছে যে হ্যাঁ ভাই, ভারতবর্ষ থেকে আমারও ঠিকঠাক না রোজগার হচ্ছে না, আমি মনে হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে আমি বিদেশে চলে যাব। কিন্তু এর বাড়িতে কোনো লোকজন নেই, যার ফলে এ তার মাকে একলা ছেড়ে যেতে পারবে না। তো এ কি করলো, এ ভারতবর্ষে একটা দোকান খুলে নিল, একটা দোকান খুলে নিল, এ ভারতবর্ষে থেকে গেল। বি বলল ভাই তুই তাহলে ভারতবর্ষেই থাক, আমি চলে যাই জাপানে, আমি জাপানে প্রচুর টেকনোলজি আছে, আমি জাপানে রোজগার করব। বি চলে গেল কোথায়, জাপানে। তাহলে এ হচ্ছে ভারতীয় নাগরিক, বিও হচ্ছে ভারতীয় নাগরিক, একজন হচ্ছে ভারতবর্ষে আছে, একজন হচ্ছে জাপানে রয়েছে। সেরকমই জাপানের একজন বন্ধু, সে হচ্ছে আমাদের কে, সে হচ্ছে আমাদের সি, আমাদের সি। সি এবং ডি, সি এবং ডির মধ্যে একদিন গল্প হচ্ছে। সি এবং ডি হচ্ছে বিশাল বড় 2জনে বিজনেসম্যান, প্রচুর বড় বড়, কারণ জাপানিজ লোকজন, প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রি আছে এদের থাকে এদের। সি আর ডি মিলে 2জনে কথা বললো যে ভাই আমরা তো কোম্পানিটা তো বানালাম, এবার ভারতবর্ষে এটার ব্রাঞ্চগুলি আমরা লঞ্চ করবো, একটা কাজ কর। সি কে বললো যে তুই তাহলে একটা কাজ কর, তুই এখানটায় থেকে যা, তুই জাপানে থেকে যা। ডি বললো যে ঠিক আছে, তাহলে আমি ভারতবর্ষে চলে যাই, ভারতবর্ষে গিয়ে আমি ভারতবর্ষের ব্যবসাটা দেখবো, তুই জাপানের ব্যবসাটা দেখ। তাহলে দেখো এখানে কি কনসেপ্ট আসলো আমাদের, এ চলে গেল, এ থাকলো ইন্ডিয়াতেই, বি চলে গেল জাপান, বি চলে গেল জাপান, সি থাকলো জাপানেই, ডি চলে আসলো ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে। এবার জিডিপি কাকে বলেছে, জিডিপি মানে হচ্ছে, দেখো যদি আমরা যদি দেখি, জিডিপি মানে হচ্ছে বলেছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নো, হোয়াট ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানে it is the net money value of all the final goods and services produced within the domestic territory of a country। কি বলেছে, এটা হচ্ছে আমার ভারতবর্ষের মাপ কাঠামো। ভারতবর্ষের মাপ কাঠামো বলতে কাকে বোঝানো হয়, যদি ভারতবর্ষের এরিয়া আমি বলি, নর্থে ইন্দিরা কোল, সাউথে ইন্দিরা পয়েন্ট, এদিকে হচ্ছে কিবিথু, এদিকে হচ্ছে ঘোরমোটা, তাই তো? এটাই তো আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষের টেরিটোরিয়াল বাউন্ডারির ভেতরে একটা ফিনান্সিয়াল ইয়ারে টোটাল আমার যা রোজগার হয়েছে, সেটা কোনো ফরেনার্সের দ্বারা হোক, সেটা ভারতীয় নাগরিকের দ্বারা হোক, কিন্তু এই বাউন্ডারিটার ভেতরে, বাউন্ডারিটার ভেতরে, সে বাউন্ডারির বাইরে যদি আমার দেশের কোনো নাগরিক আছে, তার টাকাটাকে আমি ক্যালকুলেশন করব না। টোটাল যে ভারতবর্ষে যে নাগরিকরা, যে ভারতবর্ষে যে নাগরিকরা, ভারতবর্ষে থাকা ফরেনার, ফরেনার প্লাস সিটিজেন, তাদের সবার টোটাল একটা যে ডোমেস্টিক টেরিটরির ভেতরে যে রোজগার, সেই রোজগারটা হবে ফাইনাল গুডস এন্ড সার্ভিসের থেকে যে রোজগারটা, সেটাকে আমি বলতে পারি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে এই যে জাপানের যে বাউন্ডারিটা, এটা হচ্ছে জাপানের ম্যাপ, এটা হচ্ছে পুরোপুরি জাপানের বাউন্ডারি। তাহলে সি প্লাস বি, মানে সি হচ্ছে সিটিজেন অফ জাপান, বি হচ্ছে ভারতীয় নাগরিক, এদের 2জনের রোজগার ক্যালকুলেশন করে, ফাইনাল গুডস এবং সার্ভিসকে ক্যালকুলেশন করার পরে যা রোজগার হবে, সেটা হবে জাপানের জিডিপি।
পি জাপানের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কারণ সেটা জাপানের জন্য ক্যালকুলেশন হচ্ছে। এতটুকু পয়েন্ট কার কার ক্লিয়ার আগে বলো দেখি। একদমবারে পাতি এক্সাম্পল দিয়ে বোঝালাম, জীবনে আশা করি ভুলবে না। এতটুকু কার কার ক্লিয়ার? সবার কি একদম ক্লিয়ার তো? অল ওকে, ক্রিস্টাল ক্লিয়ার? সবার একদম ক্লিয়ার? ওকে, সবাই সুন্দর করে বুঝতে পেরেছে। এবার দেখো এখানটায় আমি পাশাপাশি নিয়ে চলবো কি, এখানটায় আমি পাশাপাশি নিয়ে চলবো আমাদের জিএনপিটাকেও। জিএনপিটা এবার কি দেখো, এবার এই যে আমি যে আমার বন্ধু বি, সে যে জাপানে আছে, সে তো আর জাপানের নাগরিক হয়ে যায়নি। সে আমাকে ফোন করে বলল, বন্ধু আমি ভারতবর্ষের সরকারকে তো প্রত্যেক মাসে তো ট্যাক্স দিচ্ছি, কারণ সে তো বিজনেস ভিসাতে জাপানে গিয়েছে। সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কোনো একটা ট্যাক্স দিচ্ছে, মানে জাপানের যে ভারতের যে নাগরিক, সে তো জাপানের নাগরিক হয়ে যায়নি। তার একটা টাকা প্রত্যেক বছর সে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে। এবং বাকি তুমি তো ভারতবর্ষে ব্যবসা করছো, তুমি তো ট্যাক্স দিচ্ছই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। সেরকমই যে ডি, সে জাপানের নাগরিক, সে তো আর পুরোপুরি ইন্ডিয়ান নাগরিক হয়ে যায়নি। সে তো জাপানের না, সে তো মাঝে মাঝে জাপানেও যায়। সে যে জাপানের যে নাগরিক, সে জাপানের নাগরিকও তো ইন্ডিয়াতে বিজনেস ভিসাতে এসছে। সে জাপানের নাগরিক তো একটা ট্যাক্স প্রত্যেক মাসে জাপানিজ গভর্নমেন্টকে দেয়। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কথার মানেটা হচ্ছে যে আমার শুধুমাত্র, দেখো দুটো কথাতে ডিফারেন্স থাকে, একটা হয় ডোমেস্টিক, আরেকটা হয় ন্যাশনাল। ন্যাশনাল মানে হচ্ছে যে আমার ভারতবর্ষের নাগরিকদের শুধুমাত্র ক্যালকুলেশন, সে ইন্ডিয়াতে হোক বা সে ফরেনার, ফরেন কান্ট্রি বা আউটসাইড অফ ইন্ডিয়াতে হোক, শুধুমাত্র ইন্ডিয়ার নাগরিক। মনে রাখবে নাগরিকদের যে রোজগার, তার মানে আমি রোজগার করছি 10 টাকা, প্লাস আমার বন্ধু ট্যাক্স দিচ্ছে 5 টাকা, এই টোটাল 15 টাকাটা হচ্ছে আমার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ভারতবর্ষের জন্য। সি রোজগার করছে প্রত্যেক মাসে 20 টাকা, ডি ভারতবর্ষ থেকে প্রত্যেক বছর মাসে ট্যাক্স পাঠাচ্ছে 5 টাকা, 25 টাকাটা হচ্ছে জাপানের জাপানের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ক্লিয়ার কি না বলো আগে দেখি, একদম স্পষ্টভাবে ক্লিয়ার কিনা বলো দেখি। ক্রিস্টাল ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, তোমাদের প্রশ্নর তো শেষ নেই ভাই, প্রশ্ন তো কত যে প্রশ্ন এখানে কে কে করেছে। তার মানে ভাই এখানে অ্যালায়েন্স বলে কোনো কথা নেই, এখানে অ্যালায়েন্স বা কিছু এরকম কোনো কথা নেই। যে একটু মনোযোগ দিয়ে যে পড়েছো, যে কনসেপ্টটাকে একটু মনোযোগ দিয়ে বুঝেছো, তার জন্য এটা আর কারো, এটা আর কোনো কনফিউশন থাকবেই না। কোনো কনফিউশন থাকার এখানে কোনো কথাই নেই। ঠিক আছে, আমি আরেকবার তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কি বলেছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা হচ্ছে যে gross domestic product is the value of all the final goods and services produced within the boundary of a nation। কথাটা মনে রাখবে, কোন কথাটা মনে রাখবে? প্রডিউস উইদিন দ্য বাউন্ডারি অফ এ নেশন ডিউরিং 1 ইয়ার। 1 ইয়ার মানে কি? একটা ফিনান্সিয়াল ইয়ার। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 1 তারিখ, সেটা আমরা শুধুমাত্র নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য পালন করি। নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য পালন করি। ফিনান্সিয়াল ইয়ারে এই জানুয়ারি টু ডিসেম্বরের মানে কি, আমরা জানুয়ারি 1 জানুয়ারিতে পিকনিক খাই, আর ডিসেম্বরের 1 তারিখেও রাতে আমরা পিকনিক খাই। এই দুটো আমাদের জন্য হয়, বাট অর্থনীতির জন্য এই দুটো বছর কোনো মেটার করে না। অর্থনীতির জন্য মেটার করে কি? একটা ফিনান্সিয়াল ইয়ার। একটা ফিনান্সিয়াল ইয়ার বলতে কোনটাকে বোঝানো হয়েছে? মানে আমাদের 1 এপ্রিল টু 31 মার্চ, আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ারে উইদিন দ্য বাউন্ডারি অফ এ নেশন। ঠিক আছে, 1 এপ্রিল টু 31 মার্চ এখানে দিয়ে দিয়েছে যে টোটাল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, দ্য ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। হ্যাঁ, ফাইনাল গুডস এবং সার্ভিসেস বানালাম, সেটাকে আমি মানি ভ্যালুতে কনভার্ট করলাম না। হরলিক্স বানালাম, দান করে ঘুরলাম, দান করলাম। ভাই দানের ক্ষেত্রে সেটা তো রোজগার হচ্ছে না, তুমি তো দান করছো, তাই না? তো সেটা তো ন্যাশনাল ইনকামে ক্যালকুলেশন হবে না। গিফটের ক্ষেত্রে কোনো ধরনের সেই জিনিসগুলি ন্যাশনাল ইনকামে ক্যালকুলেটেড হয় না, রিমেম্বার দ্যাট। ঠিক আছে, কারণ গিফট করলে তুমি সেখান থেকে কারো থেকে টাকা নিচ্ছ না, তাই না? তাহলে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস যখন সেটা মানি ভ্যালুতে কনভার্ট হয়ে আসবে, এবং জিডিপি ক্ষেত্রে ইনকাম অফ ফরেনার্স ইন এ কান্ট্রি এবং ইনকাম অফ দ্য সিটিজেন ইন এ কান্ট্রি ক্যালকুলেট করা হয়, বাট এক্সক্লুড করা হয়
ইনকাম অফ দোজ পিপল হু আর লিভিং আউটসাইড অফ দ্যাট কান্ট্রি। যারা আমার দেশের নাগরিক বাট আমার দেশে নেই, আউটসাইড অফ এ কান্ট্রি আছে, তাদের ইনকামটাকে আমি কি করব, মাইনাস করব, আমি ধরবো না। আর কার কনফিউশন বলো দেখি ভাই, এখানে একদমবারে পুরোপুরি পাতি ক্লিয়ার করে দিয়েছি আমি। ভাই শুধুমাত্র ট্যাক্সটার কথা আমি বলছি না, তোমার যা রোজগারটা আছে, তুমি যা রোজগারটা করছো, তুমি যা টোটাল রোজগারটা করছো, ঠিক আছে? এখন তোমরা এখানে অনেকেই হয়তো এই কথাটা হয়তো তোমরা বলছো যে স্যার টোটাল আমার কত টাকা রোজগার হচ্ছে, বা বিদেশে খালি ট্যাক্সটাই ধরবো। আরে ভাই, আজকে যদি আমি 6 লক্ষ টাকা রোজগার করছি, 6 লক্ষ টাকা যদি আমি রোজগার করছি, তাহলে সেই হিসেবে যদি আমার 5 টাকা যদি আমার ট্যাক্স হয়, আমি যদি 10 লক্ষ টাকা রোজগার করি, সেটা নিশ্চয়ই তাহলে 60 টাকা ট্যাক্স হবে, আমার 60 টাকা ট্যাক্স হবে, তাই না? সে ট্যাক্সের মেটারটা গভর্নমেন্টের ক্যালকুলেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? এবার আমি আমি 1 লক্ষ টাকা রোজগার করছি, তার থেকে 2 টাকা সরকারকে দিচ্ছি, তার মানে কি সরকার আলটিমেটলি বুঝে যাবে যে তুমি 1 লক্ষ টাকা রোজগার করছো, কারণ 1 লক্ষ টাকার এগেনস্টে 2 টাকা ট্যাক্স, 2 টাকা ট্যাক্স, তাই না? তাহলে সেই ক্ষেত্রে সেই রকম করে ন্যাশনাল ইনকামটাকে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? এবার তোমরা হয়তো অনেকে বলছো ন্যাশনাল ইনকাম মানে কি, ন্যাশনাল ইনকাম মানে কি? তাহলে তো আমরা আমরা জিডিপি দেখি 6.7%, 7.8%, তাহলে তো এটা নিয়েও তোমাদের কনফিউশন, তো স্যার কেন আমাদের ন্যাশনাল ইনকাম বা আমাদের জিডিপি কেন 7.8%, 9.8%? আরে ভাই তাহলে কি করতে, তাহলে তো আমাদের তো আরো বড় টাকা রোজগার করছে ভারতবর্ষের লোক, তা আরো বড় কোটি টাকার নামটা এখানে বলে দেবে। এখানে একটা পার্সেন্টেজকে নিয়ে হিসেব করা হয়, সেটা তোমাদের, তুমি যদি এখন অর্থনীতি নিয়ে পিএইচডি করতে চাও, তাহলে সেটা তোমার পড়তে হবে, বাট ডাব্লিউবিসিএস এর জন্য তোমাকে ওই জায়গাটা দেখতে হবে না। স্পষ্ট, ক্লিয়ার, বোঝা গেছে? একজন বলছে স্যার এতদূর অব্দি থাক, এতদূর আর নিতে পারছে না কেউ, তাই না? মাথা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমি এমনিও ছেড়ে ছেড়ে দিব, ঠিক আছে? দেবব্রত রেকর্ডেড ভিডিও রেকর্ডেড ক্লাস দেখবে, দেখে আগে। হ্যাঁ স্যার ঘেটে যাচ্ছে, ঘেটে যাওয়ার কোনো কিছু নেই এখানে, রেকর্ডেড ক্লাস দেখবে। তোমরা বলছো স্যার ঘেটে যাচ্ছে, তাহলে ভাবো তো আমাকে তাহলে কত কিছু কনসেপ্ট মনে রাখতে হয়, আমাকে কত কিছু, তো তোমাদেরকে আমি পলিটি পড়াই, ইকোনমিক্স পড়াই, জিওগ্রাফি পড়াই, তাহলে আমাকে কত কিছু কনসেপ্ট মনে রাখতে হয়, তাহলে মাথা ঘেটে গেলে হবে? না না, একদমই জিনিয়াস না, আস্তে আস্তে হবে, একদিনে কারো হয় না, ঠিক আছে? একদিনে কারো হয়ে ওঠে না, একদমই তাই। এখন রোজ সকালে কারেন্ট অ্যাফেয়ার্সটাও পড়াচ্ছি। আচ্ছা একটা কথা বলে দিচ্ছি, রোজ সকালে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা করাচ্ছি, খুব দারুণ সেশন হচ্ছে, ঠিক আছে? তো কালকে সকালে 8টার দিকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ করাবো, পাশাপাশি আমরা কনসেপচুয়াল মানে এমসিকিউ আলোচনা করব। তো কালকে সকাল 8টা AM এর ক্লাস, এখানে থাকা 100, আচ্ছা এখানে তো এখন 183 ক্যান্ডিডেট আছো, 183 জন এখন এখানে লাইভে দেখাচ্ছে, কেন তাহলে তোমরা সকালে লাইভ ক্লাসে সবাই কেন আসো না? কেন সকালে লাইভ ক্লাসে কেন আসো না? কারেন্ট অ্যাফেয়ার্স এর যেটা সেশন করি আমি, কালকের সেশনে 100+ স্টুডেন্ট চাই আমি। মেজর ইসলাম ঘুম না ভাঙলে হবে না, ঠিক আছে? দেবরাজ বলছে স্যার ঘুম ভাঙে না, এরকম করলে হবে না, যেটা তোমার কেরিয়ার, চাকরি পেলে স্যালারিটা তুমি পাবে, ঠিক আছে? কালকে সকালে 8টার দিকে দেখা হচ্ছে সবার সাথে। চলো এখনের মতো শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, গুড নাইট। আর ফিডব্যাকটা সবাই দিয়ে দেবে ভাই, ঠিক আছে? ফিডব্যাকটা দিয়ে দেবে, আমার 100% ফিডব্যাক চাই, এখন আমার 85% ফিডব্যাক হয়ে আছে, এটাকে 100% নিয়ে যাবে তোমরা। চলো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই।